তিনজনের ভেতরে একজনের মুখ থেকে কাঁপা কাঁপা শব্দে বেরিয়ে আসলো, তাজ ভাই। ব্যাস, আর কিছু বলার সুযোগ হলো না। এর ভিতরে তাজ তিনজনকেই হকি স্টিক দিয়ে এলোপাতাড়ি এক একজনকে মারতে লাগলো। কেউ বোঝার সুযোগ পেল না তারা কেন মার খাচ্ছে। এক একজনে মার খেয়ে শরীরে এক একটা জায়গা জখম হয়ে ব্যথা আর্তনাদ করতে লাগলো। তাজ এবার নিজের সমস্ত রাগ ক্ষোভ মিটিয়ে পাশে থাকা কাঠের চেয়ারটা টেনে চারজনের সামনে বসে হুকুম ছুড়ল, সব কটা ওঠ। তাজের ছোড়া হুকুমে এক একজন শরীরের সমস্ত ব্যথা ভুলে ভয়ে এক একজনকে টেনে তুলল। তারপর একসাথে গোল হয়ে বসতেই তাজ সবাইকে অবলোচন করে বাঁকা কণ্ঠে বলে উঠল, কে রে, আইসক্রিম খাওয়ার শখ মিটেছে তোদের? তাজের ছোড়া প্রশ্নে এক একজন আশ্চর্য বনে গিয়ে ধরপড়িয়ে উঠে একে অপরের দিকে চাচাই করতে লাগলো, যার অর্থ এই কথার মানে কেউ বুঝতে পারেনি। কিন্তু তাজের ভয়ে কথার মানে না বুঝেই সবাই বোকার মতো দুদিকে মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ, তার সবই বুঝতে পেরেছে। আর সেটা দেখে তাজ হাতে থাকা হকি স্টিকটা ঘুরাতে ঘুরাতে নীরের স্বরে বলে উঠল ওদের, কিরে মেটেনি? তাজে এমন শান্ত নীরের স্বরে সবাই হকচকিয়ে বলে উঠল একসাথে, না ভাই, সব মিটে গেছে। তাজ এবার সবার হকচকানো মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, গুড। বলেই তাজ তাকালো নিজের হাতে থাকা চকচকে কালো ঘড়িটার দিকে। ঘড়ির কাঁটা সবে 7টায় দিয়ে ছুঁয়েছে। তাজ চেয়ার ছেড়ে উঠে শান্ত গলায় হুমকি সুরে বলে উঠল, এখন বাজে 7টা, তোদের হাতে সময় আছে 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে নিজেদের ট্রিটমেন্ট করিয়ে ঠিক 10টার আগে ভার্সিটির সামনে যেয়ে দাঁড়াবি। কাল রাতে যেই মেয়েকে হ্যারাস করেছিস সেই মেয়ের পায়ের কাছে পড়ে সবকটাই ক্ষমা চাবি। আমার কথাই যদি একটু এদিকে ওদিকে হয়, তোদের সাথে যে কি ঘটবে সেটা নিজেরাই ভেবে নে। কথাটা বলেই তার ঠিক যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। তার যেতে এতক্ষণে সবার মাথায় ঢুকলো ওরা আসলে কিসের জন্য মার খেয়েছে। সামান্য একটা মেয়েকে হ্যারাস করার জন্য কেউ এভাবে মারে? আর একটু হলেই তো শরীর থেকে তাদের জানটাই বের হয়ে যেত। এ জীবনে বেঁচে থাকলে আজকে মারের কথা মনে থাকলে কোনো মেয়েকে হ্যারাস করবে না। কথাগুলো ভাবতেই কালকের রাতের কথা মনে পড়ে গেল ওদের। সাথে সাথে ভয়ে চুপসে গেল ওরা, কারণ ওদের মতে কালকের ওই মেয়ে তো মানুষই না। একজন ভূতের কাছে কিভাবে ক্ষমা চাইবে ওরা? একজন ভূতের কাছে ক্ষমা চাইতে গেলে তো আদৌ বেঁচে ফিরতে পারবে? ভাবতেই সবার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিন্তু ওই ভূতের চেয়েও এই ভয়ানক তাজ ওদের হুমকি দিয়েছে সেই দানবীয় শক্তি অধিকারী ব্যক্তি। এই ভূতের কাছ থেকে কোনো রকম বেঁচে ফিরতে পারলেও এই ভয়ঙ্কর মানবের কথা একটু এদিকে ওদিকে হলেই কি কি যে হবে ভাবতেই এক একজনে ভয়ে কাঁপতে লাগলো। তার যাওয়ার পর নিজেদের শরীরের সমস্ত ক্ষতগুলো দেখে আস্তে আস্তে যেন ওদের ব্যথা টগবগিয়ে উঠল। এক একজন তো আর্তনাদ করে মেঝেতে শুয়েই পড়ল। ভার্সিটির সামনে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ফরিস্তা কয়েক কদম এগোতেই আচমকা 4টা ছেলে হুমড়ি খেয়ে ওর পায়ের কাছে পড়তেই ভড়কে গেল মেয়েটা। ফরিস্তা লাফিয়ে গিয়ে কয়েক কদম পিছিয়ে গেতেই দেখলো ছেলেগুলো ফের ফরিস্তার পায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগলো। আচমকা ছেলেগুলোর কাজে ফরিস্তা ভ্যাবাজাকা খেয়ে গেল। পরক্ষণে ছেলেগুলোর মুখ স্পষ্ট হতেই ফরিস্তা চমকে উঠল। এই ছেলেগুলো তো কাল রাতে ওকে হ্যারাস করতে চাওয়া সেই 4জন ছেলে, আর তারা কিনা যেচে ওর কাছে ক্ষমা যাচ্ছে। সেই সাথে 4জনের অবস্থা নাজেহাল। হাত পা গাল নাক সহ শরীরে আরো বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ দেখে ফরিস্তার মুখ অটোমেটিক হাঁ হয়ে গেল। এক রাতের ভিতরে এদের এভাবে কে মারলো? আর ওর কাছেই বা কেন যেচে এসে ক্ষমা চাচ্ছে? ফরিস্তার মাথায় সেটা আসলো না। ফরিস্তা ফের 2 কদম পিছিয়ে গিয়ে চোখ মুখ শক্ত করে বলে উঠল, আরে আপনারা কি করছেন কি? সরুন আমার সামনে থেকে। লোকগুলো তো সরলই না, বরং উল্টো ফরিস্তা পা ধরে ক্ষমা চাইতে লাগলো। সেটা দেখে ফরিস্তা এবার রেগে শক্ত কণ্ঠে বলে উঠল, ছাড় পা, আর না হলে শরীরে যেটুকুন শক্তি দিয়ে এখানে এসেছিস সেটাও ঘুচিয়ে দেব। এবার ছাড় বলছি পা। কিন্তু লোকগুলো তো নাছোড়বান্দা, দরকার হলে তারা মার খাবে, তবুও ক্ষমা না পেয়ে এখান থেকে এক পাও নড়বে না। ক্ষমা না পেয়ে এখান থেকে এক পা নড়া মানে নিজেদের জানটা তার চৌধুরী হাতে সঁপে দেওয়া। লোকগুলোর কাজে ফরিস্তা এবার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কিছু বলতে যাবে, তার আগেই কোথা থেকে সাব্বির ছুটে এসে দাঁড়ালো ওদের সামনে।
এতদিন পর সাব্বিরকে দেখে ফরিস্তা ভ্রু কুঁচকে সাব্বিরের দিকে তাকালেই সাব্বির একটা দাঁত কেলিয়ে হেসে বলে উঠল, ভা না মানে আপু, কেমন আছেন আপনি? সাব্বিরের হঠাৎ আপুর সম্বোধনে ফরিস্তার চোখ জোড়া কপালে উঠে গেল। যে ছেলে ওকে দুদিন আগেই সম্বোধন করেছে তুই বলে, সে যেন পারলে ওকে চিবিয়ে খায়। আর আজ সেই ছেলের মুখে আপুর সম্বোধনটা ঠিক হজম করতে পারল না ফরিস্তা। ফলে ফরিস্তার চোখগুলো বড় বড় করে সাব্বিরের দিকে তাকালে সাব্বির ফের দাঁত কেলিয়ে হেসে নিচে পড়ে থাকা চারজনের উদ্দেশ্যে বলে উঠল, এই তোরা এখন যা। নিচে পড়ে থাকা ছেলেগুলো তখন ভীত কণ্ঠে বলে উঠল, ক্ষমা না নিয়ে এখান থেকে গেলে ভাই আমাদের জানে মেরে ফেলবে। ছেলেগুলোর কথা ফরিস্তার কানে হতে ফরিস্তা সন্দিহান কণ্ঠে বলে উঠল, ভাই জানে মারবে মানে? এই তোদেরকে কে এখানে পাঠিয়েছে? ফরিস্তার সন্দিহান নজর দেখেই সাব্বির দ্রুত বলে উঠল, এই তোরা এখান থেকে যা তো। কোনো ভাই না, কোনো ভাই না, এই তোরা যাবি এখান থেকে। চোখ গরম করে সাব্বির ছেলেগুলোর দিকে তাকালেই কিছু একটা ইশারা করলো। ছেলেগুলো সুরসুর করে সেখান থেকে চলে গেল। ছেলেগুলো যেতেই ফরিস্তা এবার সন্দিহান হয়ে সাব্বির দিকে দু কদম এগিয়ে গিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, ঘটনাটা কি? ফরিস্তা এমন দু কদম এগিয়ে আসতেই সাব্বির দু কদম পিছিয়ে গিয়ে একটু হাসার চেষ্টা করে বলে উঠল, কিসের কি ঘটনা? ওরা আপনার বিরক্ত করছিল তাই এখানে এসেছি। আপনি ক্লাসে যান না, দেরি হয়ে যাবে, আমি যাই কেমন? এই বলে সাব্বির যেতে উদ্যগ্ধ হলেই ফরিস্তা আটকে দিয়ে ভ্রু কুঁচকে বলে উঠল এবার সাব্বিরকে, এই কাহিনী কি সত্যি করে বলতো? সেদিন তো পারলে আমাকে গিলে খাচ্ছিলি, আর আজ এত সম্মান দিয়ে কথা বলছিস। তোর আসল মতলবটা কি? ভালো ভালো সত্যি করে বল। কথাগুলো বলে ফরিস্তা নিজের হাতটা উল্টে পাল্টে দেখে একটা বাঁকা হেসে বলে উঠল, আমি না আবার সুন্দর করে কষিয়ে থাপ্পড় দিতে জানি, বুঝলি? এবার তুই কি করবি সেটা ভেবে বল। ফরিস্তার এরকম হুমকিতে সাব্বিরের ইচ্ছে করলো এই জল্লাদ বেয়াদব মেয়েটাকে ঠাঠিয়ে একটা থাপ্পড় দিতে, কিন্তু এই মেয়েকে থাপ্পড় দিবে তো দূরের কথা, এই মেয়ের গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে তাহলে ওর গর্দান যাবে। ভাবতেই সাব্বির নিজের রাগটা গিলে ফেলে। তারপর জোর করে একটু হেসে অপ্রস্তুত গলায় সাব্বির বলে উঠল, সত্যি কোনো মতলব নেই। সাব্বিরকে সত্যিটা বলতে না দেখে ফরিস্তা ফসে ওঠে। সাব্বিরের দিকে তেড়ে যেতে নেবে ঠিক তখনই দূর থেকে রাসবিয়া ডেকে উঠল ফরিস্তাকে, এই ভারু, ওখানে কি করছিস? জলদি ক্লাসে আয়, লেট হয়ে যাচ্ছে। হঠাৎ রাসবিয়ার কণ্ঠ শুনে ফরিস্তা ঘাড় ঘুরিয়ে রাসবিয়াকে দেখে নিয়ে ফের সাব্বিরের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলে উঠল ফরিস্তা, তোকে তো আমি পরে দেখে নেব। এই বলে হনহনিয়ে চলে গেল সেখান থেকে ফরিস্তা। ফরিস্তা যার দিকে তাকিয়ে সাব্বির মুখ ভোঁতা করে তাকিয়ে রইল। এই জল্লাদ মেয়েটার সাথে ওর সম্পর্ক সাপে লেওলের। আর তাজ কিনা এই মেয়ের দায়িত্ব ওরই হাতে দিয়েছে, যাতে এই মেয়ের গায়ে ফুলের টোকাও না লাগে। এই মেয়ের কথায় কথায় ওকে যে হুমকি দেয়, সামনে দিয়ে কি হবে ভাবতে সাব্বিরের মুখটা বিতৃষ্ণায় ভরে গেল। অপরদিকে হাসপাতালে তার শান্ত স্বরে বলে উঠল, কথাগুলো কি ডাক্তার তিফা চৌধুরী শিখিয়ে দেওয়া নাকি আঙ্কেল? তাজের এমন সংকোচহীন প্রশ্নে তিফা চৌধুরী আর ডক্টর নাহিদ খান ভ্যাবাচাকা খেয়ে গেল। এই চতুর বুদ্ধিমত্তা ছেলের একেবারে লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে ঢিল ছোড়ার কিছুটায় অপ্রস্তুত হয়ে পড়ল তিনি। ডক্টর নাহিদ খান আর চোখে তিফা চৌধুরীর দিকে তাকালে তিফা চৌধুরী চোখের ইশারায় কিছু বলতে বললেন। তা দেখে নাহিদ গলা পরিষ্কার করে এবার বলে উঠল, তিফা চৌধুরী কেন এগুলো শিখিয়ে দেবে আমায়? আমি শুধু তোমাকে এটাই বোঝাতে চেয়েছি, একজন ইয়াং ম্যান ডক্টর হলে সে একজন পেশেন্টের লাইফের ওপর কতটা ইফেক্ট পড়ে। আই থিঙ্ক আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? নিহাদ খানের কথায় তার শান্ত স্বরে প্রত্যুত্তর করল, ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, বাট আমি আমার ডিউটির বাইরে আমি যা খুশি করি তাতে আমি মনে করি না কারো যায় আসে। এসব কথা রাখুন, আমি যে দুদিন ডিউটি করি সেই দুদিন নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা আগে বলুন। আর আমি অ্যাঙ্গার হই বা যাই হই না, মেন টপিক হলো আমার ডিউটিতে কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখা। আমার 1 ইয়ারের ট্রিটমেন্টে কোনো পেশেন্টের কমপ্লেন এসেছে কিনা, ডিউটির বাইরে আমি যাই করি সেটা আমার একমাত্র পার্সোনাল ব্যাপার। এবার বলুন 1 ইয়ারে আমার ডিউটির উপরে কোনো অভিযোগ আছে কিনা? তাজের প্রতিটি লজিক্যাল কথায় ডাক্তার নাহিদ চুপ হয়ে যায়। আসলে এই 1 বছরে এখনো পর্যন্ত তাজের ট্রিটমেন্টের মাঝে এমন কোনো ত্রুটি ছিল না, তাহলে অভিযোগ করবে কিভাবে?
ডিউটির বাইরে এ ছেলে যাই করুক না কেন, বাট কখনো নিজের ডিউটির মাঝে এক তিল পরিমাণও ত্রুটি রাখেনি। সেটা নিজের সচক্ষে সবসময় পর্যবেক্ষণ করেছেন তিনি। ডাক্তার নাহিদকে চুপ হয়ে যেতে দেখে তাজ চেয়ার ছেড়ে উঠল। দীপা চৌধুরী আর নাহিদ খানের উদ্দেশ্যে বলে উঠল তাজ,